নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নারী। আজ পড়ে শোনাব এই গল্পটির প্রথম পর্ব। সুজাতার সেই হেঁটে যাওয়ার ভঙ্গিটা আজও আমার স্পষ্ট মনে পড়ে। সেদিন সারা দুপুর প্রবল বৃষ্টি হয়েছিল। আমি ভেবেছিলাম সন্ধ্যের আগে থামবে না, বাড়ি ফেরার ব্যাপারে খুব সমস্যা হবে। কিন্তু বিকেল 4টের মধ্যেই হঠাৎ সেই বৃষ্টি যেন উড়ে চলে গেল অন্য দেশে। দিব্যি ঝিকিমিকি রোদ উঠে গেল। জানলা দিয়ে দেখলুম কলেজ স্ট্রিটে 1 হাঁটু জল জমে গেছে। রোদ্দুরের একটি শিখা এসে পড়েছে সুজাতার মুখে। আমি তাকে বললুম, তোমার চেয়ারটা একটু এদিকে সরিয়ে আনো। চেয়ার না সরিয়ে সুজাতা উঠে দাঁড়ালো। তারপর ব্যাগটা তুলে নিয়ে বলল, আমি এবার বাড়ি যাব। আমি রীতিমতন অবাক হয়ে বললুম, এখন বাড়ি যাবে কি করে? বসো, আমি তোমায় পৌঁছে দেব। সুজাতা মৃদু গলায় বলল, না, আমি একাই যেতে পারবো। কোনো মানুষ যদি হঠাৎ কখনো তার স্বভাবের সম্পূর্ণ উল্টো ধরনের ব্যবহার করে, তাহলে তাকে বলার মতন কোনো কথা চট করে খুঁজে পাওয়া যায় না। সুজাতার পরিচ্ছন্নতার বাতিক। একদিন তার চটিতে কুকুরের লেগে গিয়েছিল বলে সে চটিটাই ফেলে দিয়েছিল। সেই চটি আবার ধুয়ে ব্যবহার করার কথা যেন সে চিন্তাই করতে পারে না। সে এরকম নোংরা জলকাদার মধ্যে দিয়ে হাঁটবে? গত বছর এইরকম একটি দিনে সে রাত 8:30 পর্যন্ত অপেক্ষা করেছিল জল কমে যাওয়ার জন্য। তাছাড়া হঠাৎ তার কি হলো? সে একা চলে যেতে চাইছে কেন? সুজাতা নামতে লাগলো কফি হাউসের সিঁড়ি দিয়ে। আমি তার পেছন পেছন এসে বললুম, এই, তোমার মেজাজ খারাপ হয়ে গেল নাকি? সুজাতা কোনো উত্তর দিল না। জলের মধ্যে অবলীলাক্রমে পা দিয়ে সে এগিয়ে গেল ট্রাম লাইনের দিকে। আমি তখনও কিছুই বুঝতে পারছি না। সুজাতার সঙ্গে আমার রাগারাগি হয়নি, একটাও কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। শুধু শেষ 5 মিনিট আমরা দুজনেই চুপ করেছিলাম। এমন তো প্রায়ই হয়, কথা থেমে যায়, কিন্তু চিন্তার তরঙ্গ পরস্পরকে ছোঁয়। আমি সুজাতার হাত ধরে বললুম, কী পাগলামি করছো? তুমি এখানে দাঁড়াও, আমি একটা ট্যাক্সি ডেকে আনছি। সুজাতা হাতটা ছাড়িয়ে নিল। শান্ত অথচ দৃঢ় গলায় বলল, আমি একলা যাব, তুমি আমার সঙ্গে এসো না। সুজাতার রাগ আমি চিনি, অভিমানও চিনি। আমি আবার সুজাতার হাত ধরতে যেতেই সে মুখ ফিরিয়ে আমার দিকে স্থিরভাবে তাকালো। সেই মুখ আমার সম্পূর্ণ অচেনা। এই সুজাতা আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে সে কথা কাটাকাটিও করবে না। সে স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ট্রাম বন্ধ হয়ে গেছে। রাস্তার ঠিক মাঝখান দিয়ে হাঁটতে লাগলো সুজাতা। একটা চাঁপা ফুল রঙের শাড়ি পরা, মাথার খোঁপাটা একটুখানি ভেঙে গেছে। কাপড় বাঁচাবার একটু চেষ্টা করছে না সে। পাশ দিয়ে গাড়ি যাচ্ছে জল ছিটিয়ে, সেদিকেও তার একটুও ভ্রুক্ষেপ নেই। সুজাতার সেই কথার মধ্যে একটা তীব্র আঘাত ছিল। কোনো দিন সে আমার সঙ্গে ওই সুরে কথা বলেনি। তাছাড়া কেনই বা সে হঠাৎ এমনভাবে আমাকে প্রত্যাখ্যান করবে? আমি কি ভুল বলেছি? কি দোষ করেছি? আমি চুপ করে দাঁড়িয়ে রইলুম। বৃষ্টি থামার পর অনেক লোকই একসঙ্গে রাস্তায় নেমে এসেছে। চতুর্দিকে নানা রকম গাড়ির হর্ন। কিন্তু আমি যেন আর কিছুই দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে সমস্ত রাস্তাটা শূন্য। সেখানে শুধু রয়েছে একমাত্র সুজাতা। কোনোদিন সে রাস্তার জলকাদায় নামেনি। আজ সে হাঁটু পর্যন্ত শাড়ি ভিজিয়ে হেঁটে যাচ্ছে। সে একবারও তাকাচ্ছে না পেছন ফিরে, যেন আমার আর কোনো অস্তিত্বই নেই তার কাছে। মোড়ের মাথায় পৌঁছবার আগেই একটা সাদা রঙের গাড়ি থামল তার পাশে। দরজাটা খুলে গেল। কে যেন ডাকলো তাকে। সামান্য একটু দ্বিধা করে সুজাতা উঠে পড়ল সেই গাড়িতে। এবারেও সে তাকালো না আমার দিকে।
আমার মনে হলো ওই গাড়িটা যেন সুজাতাকে গ্রাস করে নিরুদ্দেশে নিয়ে চলে গেল। সুজাতাকে আমি অল্প বয়সে দেখেছি, কিন্তু তাকে আমি অল্প বয়স থেকে চিনি না। তখন আমার বয়স ছিল 14 কি 15 হবে। বাড়ির লোকজনদের সঙ্গে গিয়েছিল মাগরায়। টুন্ডলা জংশনে আমার মেজো মামা স্টেশন মাস্টার ছিলেন। তিনি আমাদের নেমন্তন্ন করেছিলেন। তখন আমার সদ্য গলা ভাঙছে। হাফ প্যান্ট পরলে পা দুটো বড্ড লম্বা লম্বা মনে হয়। গালে সবসময় 2-3টে ব্রণ থাকে বলে লজ্জা লজ্জা করে। সেই বয়সেই বাবা মায়েদের সঙ্গে বেড়াতে যেতে আমার খারাপ লাগতে শুরু করেছিল। মুখখানা সবসময় গোঁজ হয়ে থাকত। তাজমহল দেখতে গিয়ে এক গাদা বাঙালির সঙ্গে দেখা হয়ে গেল। অক্টোবর নভেম্বরে বাঙালিরা দলে দলে ভারত অভিযানে বেরিয়ে পড়ে। তাজমহল দেখেনি এরকম মধ্যবিত্ত বাঙালি বিরল, এবং অনেক বাঙালি সেখানে গিয়ে গদগদভাবে এ কথা জানিতে তুমি ভারতীশ্বর শাহজাহান আবৃত্তি করতে শুরু করে। আমরা একবার দিনের বেলা তাজমহল দেখতে যাই, একবার রাত্রিরে। এরকমই নিয়ম। প্রত্যেকবারই নাকি তাজমহলকে নতুন মনে হয়। আমার অবশ্য তাজমহল দেখে নতুন কিছু আহামরি লাগেনি। সেই বয়সটাই বোধহয় ওইসব দেখে মুগ্ধ হওয়ার কথাও নয়। অন্য বাঙালিদের মধ্যে আমার মায়ের এক বান্ধবীকে হঠাৎ আবিষ্কার করা গেল। সেই ভদ্রমহিলা আবার তাদের পাড়ার 3-4টি পরিবারের সঙ্গে একটা দল মিলে এসেছেন। বিরাট এক দঙ্গল। সেই দঙ্গলের মধ্যে ছিল সুজাতা। তার তখন ঠিক 12 বছর বয়স। সেই বয়সের ছেলে মেয়েদের সঙ্গে বাবা মায়েরা আলাপ করিয়ে দেয় না, তারা নিজেরাই ভাব করে নেয়। সুজাতার সঙ্গে আমি 2-একটা কথা বলেছিলাম বোধ হয়, আমার ঠিক মনে নেই। তখনও মেয়েদের সম্পর্কে আমার তেমন কোনো আগ্রহ জাগেনি। পূর্ণবয়স্কা মহিলা, বিশেষত যাদের স্বাস্থ্যও ভালো, যাদের বলা যায় সম্পূর্ণ নারী, তাদের শরীর ও মুখের লাবণ্যের দিকে ভীরু ভীরু চোখে তাকাতে ইচ্ছে করত বটে, কিন্তু নিজের চেয়ে কম বয়সী মেয়েদের সম্পর্কে একটা অবজ্ঞার ভাবই ছিল। সে রাতটা ছিল পূর্ণিমা রাত। প্রায় সবাই সঙ্গে করে নানা রকম খাবার নিয়ে গিয়েছিল। তাজমহল দেখার নামে আসলে সামনের বাগানে চাঁদের আলোয় পিকনিক। সব পরিবারের খাবার দাবারগুলো মিশিয়ে নানা রকম খাওয়া দাওয়া হচ্ছিল। হঠাৎ একটা রব উঠল, একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে সেই মেয়েটিকে কেউ দেখেনি। সেই মেয়েটি সুজাতা। পুরুষরা সবাই খুঁজতে গেল, তাতে আমারও উৎসাহ ছিল। তাতে নিজেকেও পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। তাছাড়া এ যেন চোর চোর খেলার মজা। শেষ পর্যন্ত সুজাতাকে খুঁজে পাওয়ার কৃতিত্ব কিন্তু আমার নয়। হয়তো তেমন মন দিয়ে খুঁজিনি, কারণ মেয়েটিকে তো আমি চিনতামই না ভালো করে। তবে ছুটোছুটি করেছিলাম বেশ কিছুক্ষণ। মেয়েদের স্মৃতিশক্তি কি বেশি? সুজাতা কিন্তু ঠিক মনে রেখেছিল। সেদিন সেই বাঙালিদের দলটায় নানা বয়সের ছেলে ও পুরুষ ছিল। তাদের মধ্য থেকে বেছে বেছে শুধু আমাকেই কি মনে রেখেছিল সুজাতা? না সকলকেই তার মনে আছে? আমি তো সেদিন কোনো বিশেষ ব্যক্তিত্বের পরিচয় দিইনি। এর বেশ কয়েক বছর পর সুজাতার সঙ্গে একদিন গঙ্গার ধার দিয়ে হাঁটতে হাঁটতে আকাশে একটা কমলা লেবু রঙের চাঁদ দেখে সুজাতা বলেছিল, তোমার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল তাজমহলের সামনে। আমাকে অবাক চোখে তাকাতে দেখে সুজাতা আবার বলেছিল, হাফ প্যান্ট পরা বয়সে তুমি একবার আগ্রায় যাওনি? সেবারে আমরাও ছিলাম ওখানে। সুজাতা যতই মনে করাবার চেষ্টা করে আমার কিছুতেই মনে পড়ে না। একটি মেম সাহেবকে, প্রায় তার বাপের বয়সী একজন সাহেব, একটা গম্বুজের আড়ালে দাঁড়িয়ে চুমু খাচ্ছিল। আমি দেখে ফেলেছিলাম। তাজমহল সম্পর্কে সেটাই আমার প্রধান স্মৃতি। আর দ্বিতীয় স্মৃতি সন্ধ্যায় আজানের মধুর সুর। সুজাতা বলল, একটা মেয়ে সেবার হারিয়ে গিয়েছিল, তোমার তাও মনে নেই? হ্যাঁ, সেই ঘটনাটা মনে আছে বটে, কিন্তু কিশোরী মেয়েটির মুখ তো মনে করতে পারি না। সুজাতা বলল,
তুমি কেন আমাকে খুঁজতে যাওনি? তুমি কি সেই জন্যই হারিয়ে গিয়েছিলে নাকি? আমি তোমায় খুঁজে বার করব বলে? মোটেই না। তাজমহলের সামনে সবাই এত এত খাবার খাচ্ছিল আর চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছিল। সেটা আমার মোটেই ভালো লাগছিল না। তাই আমি ছুটতে চলে গিয়েছিলাম তাজমহলের পিছন দিকে নদী খুঁজতে। পেয়েছিলে সেই নদী? হ্যাঁ, জলের ধারে একা একা বসে থাকতে খুব ভালো লাগছিল। মনে মনে ভাবছিলুম আমাকে যেন আর কেউ কখনো ডাকতে না আসে, আমি ওইখানেই থাকব। আমার তুলনায় সেই বয়সেই সুজাতা অনেক বেশি পরিণত ছিল। আমি তাজমহলের দৃশ্য উপভোগ করিনি, নদীর কথা আমার মনেও পড়েনি। আর সুজাতা একা একা গিয়ে বসেছিল যমুনার তীরে। কেন সুজাতা রাস্তার জল ভেঙে একা একা চলে গেল? তার ঠিক 2 দিন আগেই আমার MA পরীক্ষা শেষ হয়েছিল। হাতে অফুরন্ত অবসর। কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছিল উঠি যাবে, টানাটানি করছিল আমাকে নিয়েও। কিন্তু সুজাতা সেটা চায়নি। সে চেয়েছিল আমার সঙ্গে পুরীতে যেতে। হ্যাঁ, আর কেউ থাকবে না, শুধু আমার সঙ্গে সে পুরীতে যাবে, এক হোটেলে থাকবে। এসব কথা সুজাতা নিঃসংকোচভাবে বলে। সে বাড়ির অভিভাবকদের ভয় পায় না। প্রথমে একটু চমকে উঠেছিলাম ঠিকই। চাকরি টাকরি পাওয়ার আগে বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমাদের বাড়ির অবস্থা ভালো না, টানাটানির সংসার। বিয়ের আগেই বান্ধবীকে নিয়ে সমুদ্রের ধারে একটা হোটেলে থাকা, ইংরেজি উপন্যাসে এরকম হয়। যদিও আমরা ইংরেজি উপন্যাসের জগতেই অনেকটা বাস করি, তবু মধ্যবিত্ত বাঙালি সংস্কার একেবারে যায় না, কোথাও একটু ভয় ভয় করে। যদি চেনাশুনো কারোর সঙ্গে দেখা হয়ে যায়। আমাকে একটু ইতস্তত করতে দেখে সুজাতা খানিকটা বিদ্রূপের সুরে জিজ্ঞেস করল, আমার সঙ্গে যেতে তুমি ভয় পাচ্ছ? বন্ধুদের সঙ্গে যাওয়াটাই তোমার বেশি পছন্দ? তাহলে আমিও তোমাদের সঙ্গে উটিতে যাব। আমি অমনি কৃত্রিম উৎসাহ দেখিয়ে চোখে একটা হাসির ঝিলিক দিয়ে বললুম, পাগল, বন্ধুদের সঙ্গে কে যাবে? শুধু তুমি আর আমি। পুরীর হোটেলে সারাদিন বিছানায় শুয়ে শুয়ে সমুদ্র দেখব। আর দারুণ দারুণ, কবে যাবে বলো? বন্ধুদের সঙ্গে উটি যাওয়ার বদলে সুজাতার সঙ্গে পুরী যেতে আমার আপত্তি থাকবে কেন? আমি তো সুজাতার প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি। শুধু টাকা পয়সার চিন্তাটা মনের মধ্যে একটু খচখচ করছিল। আজে বাজে হোটেলে তো থাকতে পারবে না সুজাতা। আমার নিজস্ব কোনো জমানোর টাকা ছিল না। বাবা মায়ের কাছে 200-300 টাকার বেশি চাওয়া যায় না। তবু 1000 খানেক টাকা কোনো না কোনো উপায়ে জোগাড় হয়ে যেতই। আমার ওই অর্থচিন্তা কি মুখে ফুটে উঠেছিল? সে কি ভেবেছিল আসলে তাকে নিয়ে পুরীতে বেড়াতে যাওয়ার সাহস আমার নেই? আমার কিছুক্ষণ নীরবতার সে ভুল অর্থ করেছিল? এত সামান্য কারণে সুজাতা রাগ করে চলে যাবে? আমার হাত ছাড়িয়ে নিয়ে কঠিন গলায় বলল, তুমি আমার সঙ্গে এসো না। সুজাতাদের বাড়ি এলগিন রোডে। কলকাতার অধিকাংশ বাঙালি বড়লোকদের মতন ওদের পরিবারেও তখন পরন্ত দশা। অত বড় বাড়িটা অনেক দিন সারানো হয়নি, কিছুটাংশ ভাড়াটে বসে গেছে। ওদের উঠোনটায় হয়েছে গাড়ি সারাবার গ্যারেজ। মারোয়ারি ও গুজরাতি ব্যবসায়ীরা বাড়িটা কিনে নেওয়ার জন্য ঘোরাঘুরি শুরু করে দিয়েছে। তবু সুজাতার বাবা কাকাদের মুখে একটা অহংকারী ভাব। লোকের সঙ্গে কথা বলে ভুরু তুলে। সুজাতার বড়দা সিনেমা কোম্পানি খুলে প্রচুর টাকা খোয়ালো, কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র হা হুতাশ করেনি। এমন ভাব দেখায় যেন 2-5 লাখ টাকা কিছুই না। সুজাতার ছোটদার নাম মন্তাদা। ক্রিকেট খেলা নিয়ে পাগল। একবার রঞ্জি ট্রফিতে চান্স পেয়েছিল। 2 ইনিংসে মোট রান 11। তবু মুখে কি গর্বিত ভাব। আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি একটা কানা খোঁড়া পঙ্গু কিংবা বামন। তার কারণ আমার জামা কাপড়ের চাকচিক্য ছিল না, আমার কোনো উঁচু বংশ পরিচয় ছিল না। আমি কথায় কথায় বলতে পারি না যে বার্ড কোম্পানির ম্যানেজার আমার মামা কিংবা
অমুক নামকরা ব্যারিস্টার আমার মেসোমশাই। সুজাতার মতন মেয়ে যে আমাকে বাড়িতে ডাকে সেটা যেন তার দয়া। কিছুদিন আগে সুজাতার মা মারা গেছেন। সুজাতা বলতো, এই পৃথিবীতে মাকে ছাড়া আর কারুকে সে কখনো গ্রাহ্য করেনি। সুজাতার বাবা রাজনীতিতে ঢুকে পড়েছিলেন, মেয়ের প্রতি মনোযোগ দেওয়ার তার সময় নেই। সুজাতা একদিন ওদের বাড়িতে আমাকে খেতে নেমন্তন্ন করেছিল। আশ্চর্য ব্যাপার, ওদের বাড়ির আর কারুর সঙ্গে সেদিন একটা কথাও হলো না আমার। আমি গিয়ে বসলুম তেতলায় সুজাতার নিজস্ব ঘরে। কিছুক্ষণ গল্প করার পর সুজাতা সেই ঘরেই খাবার নিয়ে এলো। আমাদের বাড়িতে এই রকমটা চিন্তাও করা যায় না। বন্ধুবান্ধবদের খেতে বললে মা নিজে খাবার পরিবেশন করেন। সুজাতার মা বেঁচে নেই বলে আর কেউ এ বাড়িতে ভ্রুক্ষেপই করল না যে 3 তলার ঘরে ওই যুবতীটি কার সঙ্গে অত গল্প করছে। অন্য কেউ যদি বিরক্ত করতে নাই আসে তাহলে সুজাতাকে চুমু না খাওয়ারও কোনো মানে হয় না। আমি সুজাতাকে একবার পেছন থেকে জড়িয়ে ধরে ওর মুখটা ফেরাতেই সুজাতা আমার ঠোঁটে একটা হাত চাপা দিয়ে বলল, এখনো সময় হয়নি। আমি হকচকি গিয়ে বলেছিলুম, তার মানে? সুজাতা পাতলাভাবে হেসে বলেছিল, তার মানে সময় হয়নি। সুজাতার মতন মেয়েকে জোর করে চুমু খাওয়া যায় না। শরীরের ব্যাপারে সুজাতার সেরকম কিছু সূচিবাই ছিল না। ও হঠাৎ হঠাৎ আমার মুখে হাত বুলিয়ে আদর করত। আমি কখনো ওকে জড়িয়ে ধরলে ও আপত্তি জানাতো না। আমরা কোলাঘাট কিংবা ব্যারাকপুর গেছি ট্রেনে গায়ে গা ঠেকিয়ে বসে, কিন্তু চুমু পর্যন্ত পৌঁছনো হয়নি। সুজাতা আমার ঠোঁটে হাত চাপা দিয়ে বলেছিল, এখনো সময় আসেনি। তার মানে সময় আসবে, তখনও নিজেই জানাবে। সেই জন্যই কি ও আমার সঙ্গে পুরীতে যাওয়ার কথা তুলেছিল, দুজনে হোটেলের এক বিছানায়। আমি ছাড়াও সুজাতার আরও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছিল, অনন্য, গৌতম, অনির্বাণ। ওদের সঙ্গেও সাবলীলভাবে মিশত সুজাতা। প্রেসিডেন্সি কলেজের একজন বাংলার অধ্যাপক নাকি সুজাতার প্রেমে পাগল হয়ে উঠেছিল। সেই অধ্যাপকটিকে নিয়ে আবার হাসাহাসি করতুম আমরা সবাই। সেই ভদ্রলোক সুজাতাকে নিয়ে 4-5টা কবিতাও লিখে ফেলেছিলেন। তার মধ্যে একটা কবিতা এখন আবৃত্তিকারদের মুখে মুখে ফেরে। সুজাতার অন্য বন্ধুদের সঙ্গে আমার তফাৎ ছিল এই যে, সুজাতার সঙ্গে দেখা করার জন্য আমাকে কখনো বিশেষ উদ্যোগ নিতে হয়নি। একদিন দেখা হলেই ঠিক হয়ে যেত পরে আবার কখন দেখা হবে। একবার হঠাৎ খুব কাঁপুনি দিয়ে জ্বর আসায় আমি সুজাতার সঙ্গে দেখা করতে পারিনি। রাত 8:30টায় সুজাতা আমার হোস্টেলে চলে এসেছিল। একদল ছেলের মাঝখানে দাঁড়িয়ে ও জিজ্ঞেস করেছিল, অনিশ কোথায়? অনিশের কি হয়েছে? আমি ঠিক জানতুম সুজাতা আসবে, কিন্তু আমি আজও বুঝতে পারি না সেই বৃষ্টির দিনে সুজাতা কেন অমনভাবে চলে গেল। পরের বার কোথায় দেখা হবে তা কিছুই বলল না। সুজাতার বাড়িতে গিয়ে এরপর আমারই কি খোঁজ নেওয়া উচিত ছিল যে সুজাতা কেন রাগ করেছে? রাগের তো কোনো প্রশ্নই ওঠে না। 2 দিন পরেই সুজাতার সঙ্গে আমার দেখা হয়েছিল অবশ্য। সুজাতার সঙ্গে আরও 2টি মেয়ে ছিল, তাদেরও আমি চিনি। সুজাতা আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়নি, আগের দিনের ব্যবহারের কোনো কৈফিয়তও দেয়নি। স্বাভাবিক হাসি মুখে বলেছিল, অনিশ, তোমার 2টো বই আছে আমার কাছে, আর তোমার একটা কলমও আমি একদিন ভুল করে নিয়ে গিয়েছিলাম। দীপার হাত দিয়ে ফেরত দিয়ে দেব, তাহলেই তুমি পেয়ে যাবে তো? সুজাতা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি অনিশ নয়, অনন্য, গৌতম, অনির্বাণ কিংবা অন্য যে কেউ। এরপর পোষা কুকুর ছাড়া আর কারুর কি ওই মেয়েকে অনুসরণ করা উচিত? সুজাতার ওই অদ্ভুত ব্যবহারে আমার অভিমান কিংবা দুঃখ হয়নি, সর্বাঙ্গ জ্বলে গিয়েছিল অসম্ভব রাগে। যেসব রাগী ছেলেরা অহংকারী প্রেমিকার মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারে,
তাদের মনস্তত্ত্ব যেন বুঝতে পারছিলুম অনেকটা। কিন্তু আমি তো অত নিচে নামতে পারি না। আমি শুধু মনে মনে সুজাতাকে বলেছিলুম বিদায়। তবু আমার আশা ছিল সুজাতা 2-4 দিনের মধ্যেই নিজের ভুল বুঝতে পারবে ও নিজেই আমার কাছে আসবে কিংবা চিঠি লিখবে। পরে একদিন দেখা হলো, সুজাতা আর আমার সঙ্গে ভদ্রতা করেও কোনো কথা বলল না, যেন সব কথা শেষ হয়ে গেছে। অনন্য, গৌতম, অনির্বাণদের চেয়েও সুজাতা যে আমাকে কেন বেশি পছন্দ করত তার কারণটা বোঝাও শক্ত। ওদের সঙ্গে সুজাতাদের পারিবারিক মিল বেশি, তবু সুজাতা বেছে নিয়েছিল আমাকে। সুজাতার সারল্য ও পবিত্রতার সংস্পর্শে আমি ধন্য হয়ে গিয়েছিলাম। আমি নিজেকে সুজাতার যোগ্য করে তুলতে চেষ্টা করছিলাম। সুজাতার তুলনায় অন্য সব চেনা মেয়েদেরই মনে হতো তুচ্ছ। যে সুজাতা প্রায় নিজে থেকে আমার হাতটা নিয়ে খেলা করত, সেই সুজাতা অকারণে আমার হাত জোর করে ছাড়িয়ে চলে গেল হঠাৎ। সেই বৃষ্টির দিনে সুজাতার মুখোমুখি টেবিলে বসে আমি চুপ করেছিলুম মিনিট 5। সেইটাই কি আমার দোষ হয়েছিল? দুর্গাপুরে চাকরি পাওয়ার 2 বছর বাদে আমি বিয়ে করি পারমিতাকে। তারপর 3.5 বছরের মধ্যেই আমার একটি ছেলে ও মেয়ে জন্মালো। ব্যাস, আর দরকার নেই। ছিমছাম সুপরিকল্পিত পরিবার। পারমিতা একটা ছোট্ট অপারেশন করিয়ে নিল। সংসার চালাবার ব্যাপারে পারমিতার দক্ষতা অসাধারণ। তার সবচেয়ে বড় গুণ এই যে নিছক গৃহিণী সে নয়। ছেলে মেয়ে মানুষ করার নামে অনেক মেয়ে এমন ভাব দেখায় যেন বিরাট একটা স্বার্থ ত্যাগ করছে। তাদের জীবনে আর কোনো আনন্দ উপভোগ থাকে না, শুধু সন্তানই ধ্যান জ্ঞান। পারমিতা কিন্তু ছেলে মেয়েদের যেটুকু যত্ন করবার তা ঠিকই করে, তারপরেও সে প্রত্যেকটি গান বাজনার আসরে যায়। পারমিতার সঙ্গীতের নেশা। আধুনিক ফিল্ম বা সাহিত্যের সে মোটামুটি খবর রাখে। পারমিতার গানের গলাটাও বেশ সুন্দর। পারমিতার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্কে কোনো খাদ ছিল না, যদিও আমার প্রায় মনে হতো বিয়ে না করে পারমিতা গানের জগতে লেগে থাকলে নাম করতে পারত। বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে বাঙালি মেয়েরা আর ঠিক শিল্পী হতে পারে না। বড় বড় কয়েকজন গায়কের নাম উচ্চারিত হলেই পারমিতা এমন উচ্ছ্বাস দেখায় যেন ওই গায়কেরা তার প্রেমিক। পারমিতা একদিন বলেও ফেলেছিল, ওস্তাদ মইজুদ্দিন খাঁ চাইলে ও সব কিছু দিয়ে দিতে পারে। আমি অবশ্য এই নিয়ে পারমিতার সঙ্গে মজা করি। সুজাতাকে আমি মন থেকে একেবারে বিসর্জন দিয়েছি, এ কথা বললে মিথ্যে বলা হবে। মনে পড়ে মাঝে মাঝে, হঠাৎ হঠাৎ। সুজাতার খবরও কিছু কিছু কানে আসে। কলেজ ছাড়ার পর সুজাতা বিলেতে চলে গেছে পড়াশোনা করতে। উচ্চাকাঙ্ক্ষা, এই জন্যই কি সুজাতা আমার সঙ্গে সব সম্পর্ক কাটাকাটি করেছিল? সে ভেবেছিল আমি মধ্যবিত্ত ঘরের ছেলে, আমি কোনো দিন ওই সব দেশে যেতে পারবো না। ইকোনমিক্সে আমার রেজাল্ট নেহাত খারাপ হয়নি। বিলেত আমেরিকায় একটা কিছু স্কলারশিপ জোগাড় করা আমার পক্ষে খুব একটা শক্ত হতো না। আমার বন্ধুদের মধ্যে 4-5 জন চলে গেছে, তার মধ্যে 2 জনের রেজাল্ট আমার চেয়েও নিচে ছিল। কিন্তু সুজাতা গেছে শুনেই বিলেত আমেরিকার উপর আমার ঘেন্না ধরে গিয়েছিল। অফিস থেকে আমাকে এর মধ্যে 2 বার লন্ডন ঘুরিয়ে এনেছে। সুজাতা শেফিল্ডে থাকে জেনেও আমি তার কোনো খোঁজ করিনি। সল্টলেকের জমিটা আজ রেজিস্ট্রি হয়ে গেল। বাড়ির প্ল্যানও রেডি। সামনের মাসেই কাজ শুরু হয়ে যাবে। পারমিতার ইচ্ছে অন্তত 6খানা ঘরওয়ালা দোতলা বাড়ি করা। আমি আপাতত 1 তলার বেশি চাই না। বেশি বড় বাড়ি করা ভালো দেখায় না, পেছনে ভিজিলেন্স লেগে যেতে পারে। ঠিকঠাক ট্যাক্স দিয়ে বাঁধা মাইনের চাকরিতে কোনো ভদ্রলোকের পক্ষে বাড়ি বানানো অসম্ভব। অনেক লোক রিটায়ার করার পর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির সব টাকা দিয়ে একখানা বাড়ি বানায় এবং সেটা ভোগ করার আগেই 2-4 বছরের মধ্যে টুক করে মরে যায়। আমি ওসব বাজে ব্যাপারে নেই। যা কিছু ভোগ করার তা যৌবন বয়সেই চাই। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি আগেই।
মাসে এখন প্রায় 10-12 হাজার টাকা উপরি রোজগার হয়। নেহাত এখনও চক্ষু লজ্জা আছে তাই, নইলে 50-60 হাজার টাকা তো কিছুই না। আমার হাত দিয়ে প্রায় 1 কোটি টাকার বিল পাস হয়। এর মাত্র 1% তো যে কোনো পার্টি হেসে খেলে দিতে রাজি। চাকরি পাওয়ার পর প্রথম 4 বছর একটা আস্ত গারলের মতন একটা পয়সাও নিইনি কারুর কাছ থেকে। তখনও একটা ফাঁপা আদর্শবাদ মাথা জুড়ে ছিল যে। মনে আছে প্রথম যে লোকটি আমাকে ঘুষ দেওয়ার সামান্য ইঙ্গিত করেছিল, তার ওপর এমন রেগে গিয়েছিলুম যে টং টং করে বেল বাজিয়ে বেয়ারা ডেকে লোকটিকে বলেছিলাম আমার চেম্বার থেকে দূর করে দিতে। জেনারেল ম্যানেজারের কাছে গিয়ে নালিশ করেছিলাম যেন ওই ফার্মকে ব্ল্যাক লিস্টেড করা হয়। জেনারেল ম্যানেজার আমার প্রশংসা করেছিলেন, সহকর্মীরা আমার প্রতি সমর্থন জানিয়েছিল। তবু কোনো এক অলৌকিক উপায়ে সেই ফার্মটি ঠিকই অর্ডার পেয়ে গেল। সে বিষয়ে প্রশ্ন করতে গেলে সহকর্মীরা ওর মুখ চাওয়াচাই করে কেউ কেউ কাঁধ ঝাঁকায়। জেনারেল ম্যানেজার সেবারই আমাকে একটা ট্রেনিংয়ের জন্য বিলেত পাঠালেন। আমারই সমান পোস্টের এক ভিপিও অর্থাৎ ডেপুটি পারচেজ অফিসার তার বাচ্চা মেয়ের জন্মদিনে 450 লোককে নেমন্তন্ন করে খাওয়ালো। একটা ঘরে উপহারের পাহাড় জমে গিয়েছিল। সেদিন বাড়ি ফেরার পথে পারমিতা জিজ্ঞাসা করেছিল, ওই উৎপল ব্যানার্জি আর তোমার টেবিল সমান মাপের? আমাদের 2 ছেলে মেয়ের জন্মদিনে কাছাকাছি কোয়ার্টারের 2-4টি বাচ্চা ছাড়া আর কারুকেই নেমন্তন্ন করা হয় না। 450 লোক খাওয়ানো মানে 14-15 হাজার টাকার ধাক্কা। অবশ্য উৎপল ব্যানার্জির মেয়ে সোনার উপর গয়না উপহার পেয়েছে অনেক। উৎপল ব্যানার্জির স্ত্রী ছবির গলা দিয়ে একবার রক্ত পড়তেই তাকে নিয়ে যাওয়া হলো কলকাতার এক নামকরা নার্সিংহোমে। আমাদের দুর্গাপুরে ভালো হাসপাতাল আছে, কিন্তু উৎপল কোনো চান্সই নেয়নি। ছবির অবশ্য সাধারণ ব্রঙ্কাইটিস হয়েছিল। সেই নার্সিংহোমে 15 দিন থেকে সব রকম চেক আপ করিয়ে সে সুস্থ হয়ে ফিরে এসেছে। ওদের বাড়িতে কিছুদিন পরেই আবার একটা বড় পার্টি হলো। পারমিতার সহজে কোনো অসুখ বিসুখ হয় না, ভালো স্বাস্থ্য। কিন্তু একবার কলকাতায় ডোভার লেন মিউজিক কনফারেন্স শুনে ফিরে আসার ঠিক পরদিনই সে অবিকল উৎপলের স্ত্রী ছবির মতন রক্তবমি করল। দুর্গাপুরে বড় কনকনে শীত পড়ে। গোটা শীতকালটা সাবধানে না থাকলে অনেকেরই ব্রঙ্কাইটিস হয়ে যায়। ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য নার্সিংহোমে যাওয়া তো দূরের কথা, হাসপাতালেও যাওয়ার দরকার হয় না। ডাক্তার বাড়িতে এসে ইঞ্জেকশন দিয়ে যেতে পারে। কিন্তু উৎপলের স্ত্রী ছবি যদি যেতে পারে, তাহলে আমার স্ত্রী পারমিতা কেন কলকাতায় চিকিৎসা করতে যাবে না? অযাচিতভাবে পারমিতাকে দেখতে এসে কয়েকজন জিজ্ঞেস করলে, কোন নার্সিংহোমে ভর্তি হচ্ছ? একবার থরো চেক আপ করিয়ে নেওয়া ভালো। টাটা বিড়লারা এখন নার্সিংহোমের ব্যবসাও করে। সেখানে কোনো সরকারি অফিসারের স্ত্রীর কি চিকিৎসা করানোর সাধ্য থাকতে পারে? তবু অনেকেই যায়। সেবারই আমি এখানে স্ত্রীর নামে একটা এজেন্সি খুললাম। এটাই আইনসম্মত প্রথা। আমাদের 5 লাখ টাকার স্পেয়ার পার্টস কিনতে হবে। যে কোম্পানি সেগুলো সাপ্লাই করার জন্য মনোনীত হলো, আমার স্ত্রী তার একজন স্লিপিং পার্টনার। দুর্গাপুর ক্লাবে মিস্টার বাজরিয়া আমাকে 7,500 টাকার নোট সমেত একটা খাম দিল গোপনে। পারমিতার চিকিৎসার খরচ। খামটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো একটু দূরে দরজার কাছে একজন মহিলা এসে দাঁড়িয়েছে। চাঁপা ফুল রঙের শাড়ি পরা, আধ খোলা খোঁপা, সরল গভীর 2টি চোখ। সুজাতা। আমার সঙ্গে চোখাচোখি হতেই সুজাতা নীরবে বলল, ছি অনিশ, তোমার কাছ থেকে এরকম আশা করিনি। বলাই বাহুল্য, সেই মহিলা সুজাতা নয়, অন্য একজন। অনেকটা সুজাতার মতনই শরীরের গড়ন, তবে সুজাতার মতো এর সৌন্দর্যের জ্যোতি নেই। আমিও মনে মনে বললুম,
সুজাতা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? যদি তুমি অকারণে আমায় আঘাত না দিতে তাহলে আমিও এরকম বদলে যেতুম না। পারমিতার বাপের বাড়ি টালিগঞ্জ। বাচ্চারা সমেত পারমিতাকে সেখানে নামিয়ে দিয়ে ট্যাক্সি করে আমি ফিরছি। আমাকে হাওড়ায় গিয়ে ট্রেন ধরতে হবে। হঠাৎ কি খেয়াল হলো, ট্যাক্সিটা ঘোরাতে বললুম এলগিন রোডে। কিছু দূরে গিয়ে তাকে দাম মিটিয়ে ছেড়ে দিলুম। সুজাতাদের বাড়িটা আরও জরাজীর্ণ হয়েছে, কিন্তু এখনও বিক্রি হয়নি। আশেপাশে অনেক নতুন ঝকঝকে বাড়ি উঠেছে, তবু সেই বাড়িটা পুরনো আভিজাত্যের গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে। বাড়ির সামনে সুজাতার দাদা এক পাঞ্জাবি ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন। অবিকল সেই আগেকার মতন ভুরু তোলা ভঙ্গি। রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে আমি বাড়িটার দিকে চেয়ে রইলুম। সুজাতা এখানে নেই, সে বিলেতেই রয়ে গেছে। তাহলে এই বাড়িটা হঠাৎ দেখতে আসার কি মানে হয়? ওই বাড়িটার সঙ্গে মিশে আছে আমার প্রথম যৌবনের তীব্র ব্যর্থতা। এই বাড়ির 3 তলার সেই ঘরটায় এখন কি অন্য কেউ থাকে? এ ঘরে সুজাতাকে আমি প্রথম চুম্বন করতে গিয়েছিলাম। সুজাতা আমার ঠোঁটে হাত চাপা দিয়ে বলেছিল, এখনো সময় হয়নি, সারা জীবনেও আর সে সময় আসবে না। ওস্তাদ মজিদ খাঁ একটা অনুষ্ঠান করতে এসেছিলেন দুর্গাপুরে। তার এখন দারুণ নাম। এক সন্ধেবেলা গান গাইবার জন্য 20,000 টাকা নেন। গায়কদের এত রোজগার! আমি ক্লাসিক্যাল গান বাজনা তেমন বুঝি না, তবু স্বীকার করতেই হবে সে মানুষটির কণ্ঠস্বরে জাদু আছে। ওস্তাদজির বয়স বছর 50 হবে, সুন্দর স্বাস্থ্য, চোখ দুটি মায়াময়। 3টি দিন তিনি আমাদের বাড়িতে থেকে গেলেন। তা নিয়ে পারমিতার কি গর্ব! আমাদের সোশ্যাল স্ট্যাটাস অনেক উঁচুতে উঠে গেল। অন্যদের আরও অনেক বেশি টাকা থাকতে পারে, কিন্তু অত বড় একজন ভারত বিখ্যাত গায়ক তো আমাদের বাড়িতেই উঠেছেন। সেই 3টি দিন পারমিতা কি মাতামাতি না করল। বেচারি গান বাজনা এত ভালোবাসে, সে তার স্বপ্নের গায়ককে এত কাছাকাছি পেয়েছে। সব রকম যত্ন আত্মি একসঙ্গে গলা সাধা, ওস্তাদজির রেওয়াজের টেপ করা, এই সব নিয়ে মেতে রইল পারমিতা। ছেলে মেয়েদের দিকে নজর দেওয়ারও সময় নেই। আমাকে অবশ্য 3 দিনই অফিস করতে হয়েছে। তাছাড়া গুরু শিষ্যার অন্তরঙ্গতার মধ্যে আমি মাথা গলাতে চাইনি। পারমিতার আনন্দ উদ্ভাসিত মুখখানা দেখে আমার খুব ভালো লাগছিল। পারমিতাকে বোধহয় আমিও কখনো এতটা আনন্দ দিতে পারিনি। গুরুর কাছে আত্মনিবেদন করতে গিয়ে পারমিতা কি তার সব কিছু দিয়েছিল? অসম্ভব নয় মোটেই। ওস্তাদজির সেই মায়াময় চোখে মাঝে মাঝে নারী লোলুপতার ঝিলিক আমি লক্ষ্য করেছি। ওস্তাদজির 3টি স্ত্রী এবং সারা ভারতে তার অনেক প্রেমিকা। কাগজেই এসব খবর বেরিয়েছিল একসময়। গুণী শিল্পীদের জীবন তো এইরকমই হয়। ওস্তাদজি যদি কখনো পারমিতার কাছ থেকে সব কিছু দাবি করে থাকেন, তাতে পারমিতা আপত্তিও জানাতে পারবে না। সে এমনই ঘোরের মধ্যে ছিল। ওস্তাদজির বিদায় নেওয়ার সময় পারমিতার চোখ ছলছল করছিল। ওস্তাদজি তাকে জড়িয়ে ধরে আদর করছিলেন। এতে দোষেরই বা কি আছে? পারমিতার আর বাচ্চা কাচ্চা হবে না। সে যদি একবার তার স্বপ্নের পুরুষের সঙ্গে শোয়, তাতে তার শরীরটা তো আর ক্ষয়ে যাচ্ছে না। এটাকে ঠিক ভালোবাসাও বলে না, এক ধরনের মোহ। এর জন্য পারমিতার সঙ্গে আমার সম্পর্কের চির খাওয়ার কোনো কারণ নেই। আমি নিজের চোখে ওদের সেই ধরনের ঘনিষ্ঠতা দেখিনি। আমি সন্দেহপ্রবণ মানুষও নই। তবু ঠাট্টার ছলেও ওই কথাটা পারমিতাকে জিজ্ঞেস করতে পারি না। সপ্তাহখানেক বাদে এক রাত্রে পারমিতা নিজে থেকেই আমাকে আদর করতে এলো, আমার বুকে মাথা রাখল। সেই রাতে আমি বেশ খানিকটা হুইস্কি পান করেছিলাম। ওস্তাদজির জন্য আমার 2 বোতল স্কচ খরচ হয়ে গিয়েছিল। বাড়িতে আর স্টক ছিল না।
সুতরাং বাধ্য হয়ে খেতে হয়েছিল ইন্ডিয়ান। শরীর বেশ উত্তপ্ত। পারমিতাকে জড়িয়ে ধরতেই অন্ধকারের মধ্যে ফট করে ভেসে উঠল সুজাতার মুখ। পারমিতাকে চুম্বন করে তেমন স্বাদ পেলুম না। মনে হলো জীবনে একটা পরম চুম্বন পাওয়াই বাকি রয়ে গেছে। এতক্ষণ শুনলে নারী গল্পটির প্রথম পর্ব। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।